মার্কিন ইসরায়েলি হামলা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, আলী রেজা আরাফির নেতৃত্বে লিডারশিপ কাউন্সিল। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি হামলায় নিহত ৩ মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির নির্দেশনা। আরব আমিরাতে ইরানি হামলায় এক বাংলাদেশি সহ নিহত ৩ জন। নাগরিকদের নিরাপত্তায় গালফ প্রতিনিধিদের সাথে বৈঠক পররাষ্ট্র সচিবের। ফ্লাইট স্থগিতে বিপাকে বহু যাত্রী। দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনা হবে, অ্যাকশন শুরু শিগগিরই, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জায়গায় দায়িত্ব পালন করবেন ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিল, যাতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আলী রেজা আরাফিকে। আরও 2 সদস্য হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহসেনি ইজি। 2-1 দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে। এর আগে রবিবার ভোরে খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ সহ 48 নেতাকে হত্যা করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকেও হত্যার খবর দিয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যম। রবিবারও ইরানের 24টি প্রদেশে হামলা অব্যাহত রাখে 2 মিত্র। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা বাড়িয়েছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে তাদের হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় নিহত হয়েছে অন্তত 8 জন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর অস্থায়ীভাবে তার দায়িত্ব নিয়েছেন লিডারশিপ কাউন্সিলের 3 নেতা আলী রেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহসেনি এজি। রবিবার গার্ডিয়ান কাউন্সিলের নেতা আলী রেজা আরিফিকে আইনজ্ঞ পদে নির্বাচিত করে এই ঘোষণা দেয় ইরান। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই 3 জন আয়াতুল্লাহ আলী খামেনির দায়িত্ব পালন করবেন। ইরান ও মুসলিম বিশ্বের জোরালো কণ্ঠস্বর আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় ইরান সহ মুসলিম বিশ্বজুড়ে চলছে শোক। কিন্তু প্রশ্ন উঠেছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া খামেনিকে কিভাবে হত্যা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কোথায় ছিলেন খামেনি? তার নিরাপত্তা ব্যবস্থা কি ঢিলেঢালা ছিল? সিআইএ কিভাবে তার তথ্য পেল? চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারি সংবাদ সংস্থা ফার্সের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার সকালে নিজের অফিসেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার যৌথ হামলায় নিহত হন খামেনি। অর্থাৎ কোনো গোপন নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা। ওই হামলায় খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন। ইরানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম খামেনিকে হত্যা করা হয়েছে। এদিকে সর্বোচ্চ নেতাকে হারিয়ে গভীর শোকে ডুবেছেন খামেনির সমর্থক ও রক্ষণশীল গোষ্ঠীগুলো। ঘোষণা করা হয়েছে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক। অন্যদিকে ইরানের ভেতরে ও বাইরে অনেকে মর্মান্তিক এই হত্যাকাণ্ডকে স্বৈরশাসনের অবসান হিসেবে দেখছেন। ইস্পাহান, কারাজ ও তেহরানের কিছু অংশে অনেককে গাড়ির হর্ন বাজিয়ে মিষ্টি বিতরণ করে আর আতশবাজি পুড়িয়ে উদযাপন করতে দেখা গেছে। খামেনি হত্যাকাণ্ডের পরও ইরানে বন্ধ হয়নি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন, বরং দ্বিতীয় দিনে ইরানের 30টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যৌথ হামলা চলবে, থেমে থাকেনি ইরানও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে জারি রেখেছে প্রতিশোধের হামলা। পাল্টা হামলা অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জবাবে নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা রেড লাইন ক্রস করেছে বলে মন্তব্য করেছে চীন। নিরাপত্তা পরিষদের বৈঠকে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে বেইজিং। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে রাখতে যথাযথ উদ্যোগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সংকটে তেলের বাজারের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আশাবাদী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। অন্যদিকে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন এলাকায় খেলার মাঠ ও স্কুল কেন্দ্রগুলোকে আশ্রয় কেন্দ্র বিবেচনায় প্রস্তুত রাখতেও বলেছেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
সপ্তাহের প্রথম সরকারি কার্যদিবস রবিবার সচিবালয়ের নিজ দপ্তরে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই বসেন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সাথে। পরে বৈঠকের বিস্তারিত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজন ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী 11 তারিখ আবার আমরা বসে এটার ফলো আপ দিব। পরে প্রধানমন্ত্রীর সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা হয় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার। বৈঠক শেষে ব্রিফিং করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এবং আমাদের সিটিজেন্সদের ব্যাপারে বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। আমি নিজেই প্রাইম মিনিস্টারের নির্দেশে গতকালকে এয়ারপোর্টে গেছি বিমানমন্ত্রী সাহেব বা মাননীয় বিমানমন্ত্রীর সাথে। তো মানে ইন টার্মস অফ উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না, ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মানে মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলা নিয়ে কোনো মানে তেমন শঙ্কিত কিছু নাই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যের সমস্যা কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নাগরিক সহ মোট 3 জন নিহত হয়েছেন। রবিবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া ইরান হামলা চালালে আমিরাতে অন্তত 3 জন নিহত এবং 58 জন আহত হয়েছে। হামলায় আরও একজন পাকিস্তানি ও নেপালি নাগরিক নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমিরাত 165টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে 152টি ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মোট 541টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 506টি প্রতিহত করা হয়েছে। ইরানের উপর হামলার প্রেক্ষাপটে সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই দ্বন্দ্ব অব্যাহত থাকলে তা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের নিরাপত্তাকেই বিপন্ন করবে বলে সতর্ক করছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে ঢাকার পক্ষ থেকে। বাংলাদেশ এই অঞ্চলের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনেরও নিন্দা জানিয়েছে, যার মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ আশা করে যে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত হবে এবং পুরো অঞ্চল জুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে। এদিকে ইরান ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে গালফভুক্ত দেশগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রবিবার সকালে 20 মিনিটের কিছু বেশি সময়ের বৈঠকে বাংলাদেশি যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে পারেননি কিন্তু যাবার কথা ছিল, তারা যেন ভিসা নিয়ে সংকটে না পড়ে সেজন্য দেশগুলোর সহযোগিতা চাওয়া হয়। একই সাথে দ্রুত যাবার ব্যবস্থা করতেও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। এ সময় দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে তত দ্রুত বাংলাদেশিদের সংকট সমাধানের চেষ্টা করবে তারা। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি উস্কে যাওয়ার পাশাপাশি তেল, গ্যাসের মতো জ্বালানির দাম বাড়তে পারে বলে মনে করছেন তিনি। সাময়িক প্রতিক্রিয়া বিশ্বব্যাপী হচ্ছে। সাপ্লাই চেনগুলো, মূলত জ্বালানির সাপ্লাই চেনগুলোতে একটা বড় রকমের ইন্টারাপশন হবে সাময়িকভাবে। যদি হরমুজ প্রণালী কার্যরত না থাকে, তাহলে ওমান, কুয়েত, ইরাক এবং ইরান থেকে যে তেলগুলো আসে বিভিন্ন দেশে যায়, প্রায় 20% তেল এই চ্যানেল দিয়ে যায়, সেটিতে একটা সাময়িক প্রতিক্রিয়া পড়তে পারবে। ইতিমধ্যে আমরা বৈশ্বিক বাজারে দেখতে পাচ্ছি যে ক্রুড জ্বালানির মূল্য $1 থেকে $2 বেড়েছে। সুতরাং এটা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। যেহেতু বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানির কন্ট্রাক্টগুলো করা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে, সুতরাং সেই হিসেবে আপাতভাবে জ্বালানি জনিত অভ্যন্তরীণ বাজারে
সংকটে পড়ার কথা না। কিন্তু সমস্যা হবে যদি হরমুজ প্রণালী বন্ধ হলে, যদি জ্বালানি সরবরাহ চ্যানেলে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে বাংলাদেশকে হয়তো সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোর সঙ্গে তার চুক্তি রয়েছে, মালয়েশিয়া, ব্রুনেই, এই সমস্ত দেশগুলোকে হয়তো ব্যবহার করার প্রয়োজন পড়বে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের আকাশসীমা বন্ধ করে দেয় বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিশ্চয়তা নিয়ে অপেক্ষায় মধ্যপ্রাচ্যগামী প্রবাসী শ্রমিকরা। তবে বাতিল হওয়া ফ্লাইট রিশিডিউল করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, আজ রিয়াদ, জিদ্দা ও মাস্কাট রুটে ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। পরিস্থিতির উন্নতি হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য ফ্লাইটও স্বাভাবিক করা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, ইরান ইসরায়েল পরিস্থিতি বিবেচনা করে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বাতিল হওয়া অর্ধশতাধিক ফ্লাইট রিশিডিউল করা হবে। বিমান যে ফ্লাইটগুলি মধ্যপ্রাচ্যে যাচ্ছে, সেই মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলি আপাতত স্থগিত করে আমরা রিরুট করে রিশিডিউল করে আমরা লোকজনগুলি পাঠানোর ব্যবস্থা করছি। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য তালিকাভুক্তিতে সরকারি কর্মকর্তারা তদারকি করছেন। এতে ইচ্ছা করে কাউকে বাদ দেয়া বা যুক্ত করার কোনো সুযোগ নেই। রবিবার রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ডের মাঠ পর্যায়ের কার্যক্রম দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 5ই মার্চের মধ্যেই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। 8 তারিখের মধ্যেই প্রথম পর্যায়ের কার্ড বিতরণের জন্য সব কার্যক্রম সম্পন্ন হবে। 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্ড বিতরণ করবেন। ডাক্তার জাহিদ বলেন, প্রথম পর্যায়ের কাজ শেষ হলে দ্বিতীয় পর্যায়ের কাজে হাত দেওয়া হবে। হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের নারীরা আগে এই কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় বিবেচনা করা হবে না বলে আবারও জানান সমাজ কল্যাণমন্ত্রী। যেভাবে আমাদের কাজকর্ম চলছে, আমরা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে ডিসি বলেন, ইউনিয়ন সাহেবরা বলেন, প্রত্যেকটা জেলায় যে 14টা জেলা নেওয়া হয়েছে, জেলার এবং প্রত্যেকটি উপজেলার ইউএনও সহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের যে সহযোগিতা আমরা পাচ্ছি, এবং আমরা খুব আশাবাদী যে এটা নিয়ারলি 100% এরর ফ্রি হবে এবং এখানে ইনক্লুশন বা এক্সক্লুশনে কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ হয়তো বা খুব কমই থাকবে। স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়েছেন এলজিআরটি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্য খাতে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জেলার 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে। এছাড়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, কিভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করা সম্ভব নয়, তবে অ্যাকশন শুরু হবে শিগগিরই। মাঠ থেকে সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকা বিভিন্ন বাহিনী ও দপ্তর প্রধানদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেই ধারাবাহিকতায় রবিবার সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে বৈঠক করেন তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। চট্টগ্রামে গোলাগুলির ঘটনায় করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে বলেন, ঢালাও মন্তব্যের জবাব দেওয়া যায় না। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করেন।
কিন্তু কোনো অভিযোগ ঢালাওভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। রাজনৈতিক সরকার ক্ষমতায় বসার পরেও মাঠ পর্যায়ে সশস্ত্র বাহিনী থাকার বিষয়ে মন্ত্রী বলেন, এই বিষয়ে আলোচনা করবে সরকার। ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠকে রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া ও সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি বলা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। সরকারের যে আগের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো গ্রহণ বা বর্জনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। 15 দিন পর পর্যন্ত বোধহয়। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদি খানের সৈয়দপুরে জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদ্রাসা ইফতার মাহফিলে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রবিবার আসরের নামাজের পর তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের কাছ থেকে দোয়া নেন। এ সময় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি ও পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বাড়ি, সিরাজদি খান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা MA হান্নান এবং খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির ভাইস চেয়ারম্যান আবু আম্মার আবদুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার ও দোয়া মাহফিলের আগে পীর সাহেব মধুপুর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে ধর্মীয় বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। অনৈতিক প্রস্তাব আর কথা কাটাকাটির জেরেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নরসিংদী শিবপুরের ওবায়দুল্লাহকে। লাশ গুম করতে তার দেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে গ্রেফতারের পর এমন তথ্য জানায় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার সকালে রাজধানীর পল্টন, কমলাপুর সহ কয়েকটি জায়গা থেকে মানবদেহের বিচ্ছিন্ন হাত পা উদ্ধার করে পুলিশ। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। নজরদারিতে নামে পুলিশ। খণ্ডিত অংশের DNA টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ। জানা যায় ব্যক্তিটির নাম ওবায়দুল্লাহ, নরসিংদী শিবপুরের বাসিন্দা সে। এই সূত্র ধরেই তদন্ত নামে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে। তার দেয়া তথ্য ও CCTV ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে শাহিনই খুন করে ওবায়দুল্লাহকে। পরে লাশের খণ্ডিত অংশ কখনো সাইকেলে বা CNG-তে করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয় শাহিন। পুলিশ জানায় ওবায়দুল্লাহ এবং শাহিন দুজনেই কমলাপুরের জসিমউদ্দিন রোডের একটি মেসে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির জেরেই ওবায়দুল্লাহকে ঠান্ডা মাথায় খুন করে শাহিন। বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। তো এই অনৈতিক প্রস্তাবটা যেহেতু তার বাড়ি হবিগঞ্জে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলের লোকগুলা দেখবেন কিছুটা ধর্মবিরোধী থাকে এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত। তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমাইত। ফেলানো শুরু করেছে 9টার পর থেকে। প্রথম সে মাথাটা ফেলেছে 9:30 দিকে আপনার যে কমলাপুরে যে আপনার উটের ঘর যেটা আছে ওই সংলগ্ন যে আপনার আবর্জনার রাখার যে বড় কন্টেনার সেখানে ফেলেছে। তারপরে রাত 1:45টার দিকে ফেলেছে হচ্ছে প্রথম পাটা। তারপর বিভিন্ন স্থানে যেগুলো ফেলেছে এবং সকালবেলা যেটা করেছে এই 7টার দিকে সে গিয়েছে ওই সালেপুর ব্রিজের দিকে। 7টায় যায়নি, সে বিভিন্ন জায়গায় ঘুরে যেতে যেতে এখন 8:30 বেজেছে। লাশ গুম করতেই কৌশলে খণ্ডিত 7টি টুকরো রাজধানী ও আশপাশে ফেলে দেয় ঘাতক। প্রথম যে খণ্ডগুলো ফেলেছে সেগুলো তো রাতের আধারে ফেলেছে, এটাই নিয়ে প্রবলেম হয়নি। CNG-র ক্ষেত্রে সে যেটা কৌশল অবলম্বন করেছে যে যখন তাকে CNG ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে, এখানে 2টা খণ্ড সে নিয়েছিল, একটা বালতিতে এবং এটা আপনার মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না। হত্যায় ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে পুলিশ।
জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সারে আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সন্ধ্যায় গুলশানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিব মিল্লা ও শাকিল আহমেদ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এর আগে তাকে আরও কেমোথেরাপি ও রেডিওথেরাপি সহ সম্পূর্ণ খরচ আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকে যে আমার পাশে যে শিশুটি বসে আছে তিনি সে ক্যান্সার আক্রান্ত, তার মা এখানে উপস্থিত। তার একটা ছেলে 5ই আগস্টে আপনার নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে, এবং তার 14 দিন বা 15 দিনের পরেই এই ছোট ভাইটির ক্যান্সার ধরা পড়ে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, তার পিতা স্ট্রোক করে হয়তো তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। জিসানের ক্যান্সারের যে চিকিৎসা সেগুলি করার ব্যয়ভার জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার করেছি। যারা গণতন্ত্রের ফেরি করেন তারা কিভাবে একটি দেশে অমানবিক হামলা করতে পারে প্রশ্ন তুলেছেন জামাত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। বলেন, জাতিসংঘ কয়েকটি দেশের তাবেদারি শক্তি হিসেবে অবতীর্ণ হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা এবং চুয়াডাঙ্গায় জামাত নেতাকে হত্যার প্রতিবাদে রবিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি একথা বলেন। এ সময় এটিএম আজহার হামলা বন্ধ না করলে বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি দেন। ইরানের উপর ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি গণতন্ত্র ও মানবতার উপর হামলা বলে উল্লেখ করেন। চুয়াডাঙ্গার জীবননগরে জামাতের নেতা হাফিজুরের হত্যার প্রতিবাদ জানিয়ে দলটির নেতারা বলেন, হত্যা রাজনীতি করে টিকে থাকা যায় না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। জাতিসংঘ গঠন করা হয়েছে কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। জাতিসংঘ কয়েকটি দেশের তাবেদার শক্তি হিসাবে তারা আজকে ভূমিকা অবতীর্ণ হয়েছে। নিরীহ শান্তিকামী দেশগুলোর পক্ষে তারা আসে না। এই জাতিসংঘ এই ভূমিকা পালন করে জনগণ একদিন বলবে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। আমরা জাতিসংঘকে তার যথার্থ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাবো। সাথে সাথে মুসলিম বিশ্বের দ্বারা গঠিত ওআইসি তারা যথার্থ ভূমিকা পালন করতে পারছে না। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ওআইসি মুসলিম বিশ্বের মূল হিসাবে দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনারা যথার্থ দায়িত্ব পালন করেন। সংবাদ শেষ করব গ্রাউন্ড ইভেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মার্কিন ইসরায়েলি হামলা, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, আলী রেজা আরাফির নেতৃত্বে লিডারশিপ কাউন্সিল। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি হামলায় নিহত 3 মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক তৈরির নির্দেশনা। আরব আমিরাতে ইরানি হামলায় 1 বাংলাদেশি সহ নিহত 3 জন। নাগরিকদের নিরাপত্তায় গালফ প্রতিনিধিদের সাথে বৈঠক পররাষ্ট্র সচিবের। ফ্লাইট স্থগিতে বিপাকে বহু যাত্রী। দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনা হবে, অ্যাকশন শুরু শিগগিরই, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।